হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের বরিশাল বোর্ড 2025 সালে যে সমস্যাটি এসেছিল 3 নম্বরে, আজকে আমরা সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব, আমাদের সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন, আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমরা বিশেষ অনুরোধ করেছি। এবং যারা ইতিপূর্বে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রথমেই বরিশাল বোর্ড 2025 সালের 3 নম্বরের যে প্রশ্নটি এসেছিল সেটি একটু আমরা দেখে নিই। এখানে এ এবং বি দুটি আয়নের কথা বলা আছে। A2+ আয়ন AR আর্গন এবং N-1 D6NS0 এবং B2+ AR আর্গন N-1 D10 NS0। এখানে A ও B দুটি মৌল, অর্থাৎ প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। গতে বলেছে A NH3 6 আয়নটি চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, ব্যাখ্যা করো। এ ও বি মৌলের মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে, বিশ্লেষণ করো। তো আমরা একটু কালার কেমিস্ট্রির পড়া, তো আমরা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো শিখার চেষ্টা করব। যেহেতু জিনিসটা একটু কঠিনই, আমরা কঠিন জিনিসকে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ এ অ্যান্ড বি। এ এবং বি এর পরিচয় কী। তো আমরা যদি প্রথম গ নম্বরটা সলভ করতে চাই, এখানে বলা আছে A2+ ইকুয়াল টু হচ্ছে আর্গন, দেন হচ্ছে N-1 D6 দেন NS0। তাহলে আমরা যদি প্রথমে দেখি, এই যে এখানে AR থার্ড ব্র্যাকেট, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ এইখান থেকে এই ইলেকট্রন বিন্যাস এটা বোঝায়। তো এখানে আছে কত? এখানে 18টা আছে, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে আমরা দেখি তো A2+ আয়ন তারা কি বোঝায়। এখানে 18 18 6 কত? 18 6 24, আর এসে থাকবে দুটো। এই দুই যদি আমরা যোগ করি, কারণ 2+ মানে কি? 2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে এস থেকে চলে গিয়েছে। তাহলে টোটাল আমি দেখি তো এ এর পারমাণবিক সংখ্যা কত হয়। প্রথমে আর্গন, আর্গন মানে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3p6, তারপরে হচ্ছে 3d6। দেন যেহেতু 2+, এই 2+ মানে আমি যদি আন করার পূর্বে এটার অবস্থা যদি লিখতে চাই তাহলে হবে 4s2। তাহলে এই হলো 18 20 26, তাহলে এ এর পারমাণবিক সংখ্যা হলো 26, আর আমরা জানি 26 পারমাণবিক সংখ্যা হচ্ছে আয়রনের। তাহলে এর পরিচয় পেয়ে গেলাম কি? এটা হচ্ছে আয়রন। এটা পেয়ে গেলাম কি? আয়রন। অনুরূপভাবে বি যদি বের করতে চাই, তাহলে একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে B2+ আছে, এখানে AR দেন N-1 D10 দেন NS0। তাহলে 2+ মানে সর্বশেষ ইলেকট্রনটি সে S অরবিটালে চলে যাবে। দেন তাহলে আমরা আর্গনকে লিখতে পারি এরকম, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 3d10, আর এই দুটো ইলেকট্রন জাম্প করে এসে চলে যাবে, তাহলে 4s2 হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 20 আর 10 30, তাহলে বি এর পারমাণবিক সংখ্যা 30 মানে সেটা হচ্ছে জিঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে জিনিসটা একটু তুলে নেয়। আমাদের প্রথমেই কাজ হচ্ছে যে এই যে আমাদের যে প্রবলেমটি দেওয়া হয়েছে, এই প্রবলেমের মধ্যে এ কি বি কি
এর পরিচয়টা আগে প্রথমে আমাকে নিরূপণ করে ফেলতে হবে। এই পরিচয় নিরূপণ করার পর দেন আমি এখান থেকে আমাকে যে প্রবলেমগুলো সলভ করতে বলা হয়েছে সেটা সলভ করব। তাহলে আমরা প্রথমে যদি একটু নোট করে নিই, এ হচ্ছে আমার কি আয়রন 26, আর বি হচ্ছে আমার জিঙ্ক, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 30। এই আমরা কিভাবে পেয়েছি সেটা একটু দেখলাম। এবার আমরা যেটা করব, আমাদের গ এর যে প্রবলেমটা সেটা একটু সলভ করার চেষ্টা করি। গতে বলা আছে NH3, তাহলে আমরা যদি দেখি আয়নটা কি NH3 হোল 6 দেন হচ্ছে 2+। ইট ক্যান বি রিটেন অ্যাজ, এর পরিচয় আমরা পাইলাম কি আয়রন, ওকে আয়রন, আয়রন দেন NH3 হোল 6 অ্যান্ড 2+। এই হচ্ছে আর এই জটিল আয়ন, এটাকে বলা হচ্ছে একটা জটিল আয়ন। এই জটিল আয়ন সম্পর্কে একটু আমরা পরিচয় হয়ে নেই, যেহেতু এটা প্রথম এরকম ক্লাস হতে বা প্রথম হতে পারে, এটা আমরা ইতিপূর্ব দিয়েছি কিনা জানি না। তো এই প্রথম ক্লাসের জন্য আমি কথাগুলি একটু ব্যাখ্যা দিব প্রত্যেকটা, তাহলে জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। প্রথমে হচ্ছে এই যে আয়রন, এই আয়রনকে বলা হয়, আমি ইংরেজিতে লিখলাম সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় মৌল। এই কেন্দ্রীয় মৌলকে আমি আরেকটা নামে ডাকতে পারি, এটার আরেকটা নাম হচ্ছে ডি ব্লক মৌল। এটাকে আমরা বলবো ডি ব্লক মৌল। সাধারণত দেখতে পাই আমরা যখন জটিল আয়ন গঠিত হয়, ডি ব্লক মৌলগুলো জটিল আয়ন গঠন করে, আমরা জানি তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। এইখানে NH3 হোল 6 এই অ্যামোনিয়াকে বলা হয়, দিস ইজ কল্ড লিগ্যান্ড, এটাকে বলা হয় লিগ্যান্ড, ওকে এটাকে আমরা বলবো লিগ্যান্ড। যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ লিগ্যান্ড, লিগ্যান্ড হচ্ছে যে সকল আয়ন বা যৌগ ইলেকট্রন ডোনার, অর্থাৎ তারা ইলেকট্রন দিতে পারবে অন্য কোনো মৌলকে, অর্থাৎ বিশেষ করে সেন্ট্রাল অ্যাটমকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে লিগ্যান্ড। এখানে অ্যামোনিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যামোনিয়ার যেটা, এই অ্যামোনিয়ার এখানে ব্যালেন্স ইলেকট্রন হচ্ছিল আমার 5, দেন বন্ডিং ইলেকট্রন কত 1 2 3, তিনটা গেল বন্ডিং ইলেকট্রন। তাইলে নন বন্ডিং ইলেকট্রন সেটা কত হবে, নন বন্ডিং ইলেকট্রন হবে বন্ডিং ইলেকট্রন মাইনাস ব্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ 5 - 3 দ্যাট ইজ 2। 2 মানে দুইটা, অর্থাৎ এক জোড়া নিঃসংযোজন ইলেকট্রন আছে। এই নিঃসংযোজন ইলেকট্রন দিতে পারে বিদায় অ্যামোনিয়া হচ্ছে একটা লিগ্যান্ড, এবং এক জোড়া দেয় এই জন্য এটার নাম হলো মনোডেন্টেড লিগ্যান্ড। যত জোড়া দেয় তার নাম অনুসারে তার নামকরণ করা হয়। এক জোড়া দিলে মনো, দুই জোড়া দিলে ডাই বা বাই, তিন জোড়া দিলে ট্রাই, চার জোড়া দিলে টেট্রা বা পোলিও বলতে পারি, পলিডেন্টেড লিগ্যান্ড। তাহলে অ্যামোনিয়া হচ্ছে একটা মনোডেন্টেড লিগ্যান্ড। তারপরে এখানে যে 6 আছে, সে 6কে বলা হয় এখানে লিগ্যান্ড নাম্বার, অথবা লিগ্যান্ড সংখ্যা বলবো আমরা এটাকে, লিগ্যান্ড নাম্বার। দিস ইজ কল্ড লিগ্যান্ড নাম্বার, লিগ্যান্ড সংখ্যা। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে একটা অংশ দিল, এটাকে কি বলা হবে, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্পেয়ার, কোঅর্ডিনেশন স্পেয়ার, SPARE, এটাকে বলা হবে কোঅর্ডিনেশন স্পেয়ার, ওকে। দেন ফাইনালি এই পুরা যৌগটাকে বলা হবে কমপ্লেক্স আয়ন, কমপ্লেক্স ক্যাটায়ন যদি ধনাত্মক, এই পুরাটাকে বলবো আমরা কমপ্লেক্স আয়ন, ওকে দিস ইজ কল কমপ্লেক্স আয়ন। তাহলে এটার নাম হলো জটিল যৌগ। তাহলে আমরা প্রথমে জানলাম এটার পরিচয়টা কি, কোনটাকে কি বলবে, কিভাবে আসছে সেটা। এখন এই আয়নটি চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে এই অংশটুকু তুলে নেয়। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, যাতে হয়তো বা এই একই প্রশ্ন কোনো না কোনো জায়গায় আবার কাজে লাগবে। এই জন্য আমরা একদম টু দি পয়েন্টে সব ব্যাখ্যা দিচ্ছি, ওকে। দেন আমরা আসি পরের যে অংশটুকু, এবার আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি। সেটা হলো এটা পেলাম। এখন বলল আমাকে আয়নটি চৌম্বক ধর্ম প্রদর্শন করে না। তাহলে প্রথমে জানতে হবে এই যে
এই জটিল আয়নের কেন্দ্রীয় মৌলটার ডি ব্লকের অবস্থা কী, অর্থাৎ ডি ব্লকে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে। যদি একটা অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে সে কোনো চৌম্বক ধর্ম প্রদর্শন করবে না, অর্থাৎ তার ম্যাগনেটিক মোমেন্ট শূন্য হয়ে যাবে। আর যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেটা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে এবং সেটার উপর ভিত্তি করে তার নাম ডায়া বা প্যারাচুম্বক হতে পারে, প্যারোচুম্বক হতে পারে, ডায়া না, প্যারা বা ফেরোচুম্বক হতে পারে, কিন্তু ডায়া চুম্বক হবে না। ডায়া চুম্বক তখনই হবে যখন এটার কোনো চুম্বকত্ব থাকবে না। তাহলে আমরা প্রথমে এটার চুম্বকত্ব ডিফাইন করি। ডিফাইন করার আগে আমি দেখি তো এই আয়রনের জারণ মান কত। তাহলে এই যৌগে আয়রনের জারণ মান কত, আমি তো জানি না আয়রনের জারণ মান কত। তাহলে ধরে নেই দ্য অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন দিস কমপ্লেক্স আয়ন ইজ এক্স। তাহলে টোটালটা কী হবে, এক্স ইন্টু আয়রন আছে একটা ইন্টু 1। অ্যামোনিয়াটা হচ্ছে একটা যৌগ, আর আমরা জানি যে কোনো যৌগের জারণ মান হচ্ছে 0। তাহলে এই যৌগের জারণ মান অক্সিডেশন নাম্বার অফ অ্যামোনিয়া ইন দিস কম্পাউন্ড ইজ 0 অ্যান্ড মাল্টিপ্লাইড 6, কারণ 6টা আছে, ইকুয়াল টু হবে +2। কারণ কি, যেহেতু এটার ক্যাটায়নের মান হচ্ছে +2, এই জন্য +2 এর মান সমান হবে x ইজ ইকুয়াল টু +2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আয়রনের জারণ মান হচ্ছে 2+2+, মানে সে তার শেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রনকে ছেড়ে দিবে। আগে এটা বের করে ফেলতে হবে, এভাবে স্টেপ স্টেপ করতে হবে, মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। এখানে x এর মান যেহেতু 2+ পেয়েছি, তার মানে এই জায়গাতে আয়রনের আমার জারণ মান 2 হবে। আর আয়রনের জারণ মান 2 মানে সে তার শেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ছাড়বে। যদি আয়রন মান 3 পাইতাম, 3+ যদি পাইতাম, তাহলে তার সর্বশেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন সে ছাড়তো। তাহলে এটাকে আগে ডিফাইন করে ফেলতে হবে। তাহলে আমরা তো দেখি তো কী হলো। আমরা জানি প্রথমে যেটা দেখেছিলাম, আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তার ইলেকট্রন বিন্যাস হবে কত, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d অ্যান্ড 4s2। তাহলে 4s2 গেলে এখানে রইল 6, এই হলো 26। তাহলে যখন সে তার +2 আয়নকে নিতে চায়, অর্থাৎ সে তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রনকে ছেড়ে দেয়, তখন তার অবস্থানটা কি হয় ইলেকট্রন বিন্যাসের, অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 অ্যান্ড 4s0। তাহলে এটা ফিল আপ, দুটো যুগ্ম, এটাও যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম। তাহলে আমার অযুগ্ম এখানে আছে ডি। তাহলে আমরা শুধু জাস্ট ডি অরবিটালটাকে একটু পয়েন্ট আউট করি। এখানে 4pও থাকতে পারে, 4p0, ওকে। তাহলে আমরা দেখি তো কি হচ্ছে ডিতে। এই হচ্ছে ডি, এই হচ্ছে আমার 4s, এই হচ্ছে আমার 4p। তাহলে 1 2 3 4 5, দেন 1 2 3, দিস ইজ হচ্ছে আমার 3d, দিস ইজ হচ্ছে আমার 4s, দিস ইজ হচ্ছে আমার 4p। তাহলে ডিতে আছে 6টা ইলেকট্রন কীভাবে থাকে আমি এটা লাল কালি দিয়ে দেখাতে চাই। এখানে থাকে এইভাবে, যেমন স্পিন আপ, স্পিন আপ, স্পিন আপ, স্পিন আপ, স্পিন আপ, 5টা, আর এখানে একটা 6টা। এখানে কোনো ইলেকট্রন নাই, এখানে কোনো ইলেকট্রন নাই, এখানে কোনো ইলেকট্রন নাই। তাহলে প্রাথমিক অবস্থায় সে এই অবস্থায় আছে। বাট আমাকে কি বলা আছে, আমাকে বলা আছে এই যে আয়রন NH3+6, এখানে অ্যামোনিয়াটা হচ্ছে আমার লিগ্যান্ড, এবং আমরা জানি এই লিগ্যান্ডকে 2 ভাগে ভাগ করা যায়। লিগ্যান্ড ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 মেইন ক্যাটাগরিজ। নাম্বার 1 ইজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, নাম্বার 2 ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। অ্যামোনিয়াটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে হচ্ছে সে অযুগ্ম ইলেকট্রনকে যুগ্ম করতে পারে। তাহলে এখানে যে অযুগ্ম ইলেকট্রন আছে, অ্যামোনিয়ার উপস্থিতির কারণে সেটা এখানে চলে যায় এবং এই ইলেকট্রনটা এখানে চলে যায়। তখন তার পরবর্তী যে স্টেপটা আসে, সেই স্টেপে আমরা দেখি তো তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে, অর্থাৎ তার ইলেকট্রনের যে অবস্থান সেটা কি হবে আমরা একটু এই ব্লক চিত্রের মাধ্যমে দেখি। তাহলে 1 2 3 4 5, দেন 1 2 3, দিস ইজ 3d, দিস ইজ 4s, দিস ইজ 4p। তাহলে যখন এখানে 2টো ইলেকট্রন ছিল, এই স্পিন আপ স্পিন ডাউন, এটা এখানে জাম্প করে যখন এখানে আসে তখন এটা স্পিন ডাউন হয়ে যায়, অর্থাৎ এটা আসে এটা স্পিন ডাউন হয়ে যায় আর এটা স্পিন ডাউন হয়ে যায়। তাহলে এই হয়ে গেল আমার মোটামুটি 3D ইলেকট্রনের অরবিটালের ইলেকট্রনের আকৃতি এরকম হবে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে FeNH3+6 2+ আয়নটিতে আমার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা নাই।
কারণ এখানে যুগ্ম, এখানে যুগ্ম, এখানে যুগ্ম। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমার 0। আমরা জানি অযুগ্ম ইলেকট্রনকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমার 0। তাহলে এখন আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে এই আয়নটার ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক নির্ণয় করতে চাই। আমরা জানি চৌম্বক ভ্রামক নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? ম্যাগনেটিক মোমেন্ট অর চৌম্বক ভ্রামক। দ্যাট মিনস ম্যাগনেটিক মোমেন্ট, একটু বড় করে লিখি, বড় হাতের, ম্যাগনেটিক মোমেন্ট দ্যাট ইজ mm, it can be written as root over of n into n plus 2 দেন হচ্ছে বোর ম্যাগনেটন। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা বের করব যে এখানে এই আয়নটার কার, অর্থাৎ আমার FeNH3 এর ম্যাগনেটিক মোমেন্ট কত। তাহলে যেহেতু n এর মান অযুগ্ম ইলেকট্রন 0, তাহলে 0 ইন্টু 0 প্লাস 2 দেন বোর ম্যাগনেটন। তাহলে আমরা পাচ্ছি কি, এটা 0 আর 0 সাথে 2 যোগ করলে 0ই হয়। দ্যাটস ইকুয়াল টু আছে রুট ওভার অফ 0 বোর ম্যাগনেটন, আর রোড 0 মানে 0 ম্যাগনেটন। অর্থাৎ এই যৌগটা, এই আয়নটার কোনো চৌম্বক ধর্ম নাই। অর্থাৎ FeNH3 2+ আয়নটি কোনো চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, যে তার ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামকটা 0। আশা করি সবাই সুন্দর করে বুঝতে পেরেছে যে কিভাবে হয়েছে। বাট যদি এখানে সাপোজ আমি একই সঙ্গে আরেকটা কথা বলে দিই, সামনে হয়তো এরকম আসবে, আমি আরও প্রবলেম যখন সলভ করে দিব তখন এটা এরকমই আসতে পারবে একটা। যেমন এখানে একটা অযুগ্ম ইলেকট্রন চলে আসছে, কথার কথা। তাহলে এখানে n এর মান কিন্তু আর 0 হবে না, তখন 1 হয়ে যাবে। এই 1টা এখানে বসায় দিব, তখন আমরা তার একটা চৌম্বক ভ্রামক পাবো। আর চৌম্বক ভ্রামক মানে তার ভিতরে একটা চুম্বকত্বের, অর্থাৎ সে দেখা যায় যে কোনো চৌম্বক পদার্থ আসলে সে অসিলেট করে, একটু ভাইব্রেট করতে পারে, এজন্য সেটার চৌম্বক ধর্ম থাকবে। এই হলো আমাদের ব্যাখ্যা, পূর্ণাঙ্গ ব্যাখ্যা। এরপরে আমরা দেখি, বলা আছে এ ও বি মৌলের মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের কালার কেমিস্ট্রি, সুন্দর একটা প্রশ্ন, যে কিভাবে আমরা এটা ব্যাখ্যা দিব যে তারা রঙিন যৌগ গঠন করে। তো দেখি তো এ কি, হোয়াট ইজ এ। আমরা প্রথমে জানি এ হচ্ছে, এ ছিল আমাদের, আচ্ছা A2+, এটা ছিল Fe2+, আর B2+ ছিল হচ্ছে জিঙ্ক 2+। আমরা জাস্ট এই দুটো আয়ন ব্যাখ্যা করলেই হয়ে যাবে। আমরা প্রথমে আয়রনকে যদি ব্যাখ্যা করি, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে কি আসতেছে এখানে দেখি তো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 অ্যান্ড 4s2, এই হচ্ছে 26। তাহলে 2+ মানে কি হবে? 2+ মানে হচ্ছে তার এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, চলে গেলে তার অবস্থান কি হলো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 অ্যান্ড 4s0। অর্থাৎ যেহেতু তার সর্বশেষ কক্ষপথে কোনো ইলেকট্রন নাই। এখন আমি যদি দেখি ডি অরবিটালে তার ইলেকট্রনের অবস্থান কয়টি, অর্থাৎ কয়টি ইলেকট্রন আছে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, মোট 6টি ইলেকট্রন আছে। তাহলে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এটা হচ্ছে আমাদের ডি অরবিটালের যে 6টা ইলেকট্রন, সে 6টা ইলেকট্রনের আকৃতি। আমরা জানি যখন এই ইলেকট্রনগুলো ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়, অর্থাৎ সমশক্তি সম্পূর্ণ থেকে যখন তাদের শক্তির একটা পার্থক্য সৃষ্টি হয়, তখন এই ডি অরবিটালটার একটা স্প্ল্যাটিং হয়, স্প্ল্যাটিং বা বিভাজন হয়। বিভাজন হয়ে তার দুইটা স্তর বা লেয়ারের সৃষ্টি হয়। এই স্তর বা লেয়ারের আবার নাম আছে, আমরা সেটাও জানি। নিচেরটাকে বলা হয় T2G সেট, আর উপরেরটাকে বলা হয় ই সেট, ইজি সেট। তো প্রথম আমরা যদি দেখি, এখানে এই 3টা, এই 5টা আর এখানে একটা, অর্থাৎ এই 6টা ইলেকট্রন এইভাবে অবস্থান করে, অর্থাৎ কার ক্ষেত্রে, আয়রন 2+ এর ক্ষেত্রে। এখন আমি যদি বাইরে থেকে কোনো এনার্জি দেই, সেটা হতে পারে ম্যাগনেটিক ফিল্ড, হতে পারে সেটা ইলেকট্রিক ফিল্ড। আমি যদি সেটা দেই, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুসারে যদি আমি এখানে কোনো শক্তি দেই, সেই শক্তিটা আমরা জানি শক্তির ফর্মুলা জানি E = S μ অথবা SC/λ। আমি যদি এই পরিমাণ শক্তি দেই, যেমন আমি জাস্ট এখানে এই ইলেকট্রনকে দিলাম,
এই ইলেকট্রনকে দিলে, অর্থাৎ আমরা জানি যে নিলস বোরের তথ্য অনুসারে যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রনকে যদি আমি বাইরে থেকে কোনো শক্তি সাপ্লাই করি বা সরবরাহ করি, তাহলে ওই ইলেকট্রনটা অতিরিক্ত শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে চলে যায়। তাহলে যেহেতু আমি বাইরে থেকে শক্তি দিয়েছি, তখন এই ইলেকট্রনটা কিন্তু আর এখানে থাকে না, সে জাম করে এখানে চলে আসে, অর্থাৎ জাম করে এখানে চলে আসে। ওকে, এই জাম করে এখানে চলে আসে। জাম করে এখানে কতক্ষণ থাকে? মজার কথা, এই ইলেকট্রনটা কিন্তু খুবই খুবই কম সময় 10⁻⁻8 সেকেন্ড এখানে অবস্থান করার পর যেখান থেকে ইলেকট্রনটা এসেছিল সেখানে আবার সে মুভ করে, আবার চলে যায়। বাট যাওয়ার পথে সেখানে কি একটা লাইট বা একটা এনার্জি কি করে, একটা এনার্জি বা লাইট সে ইমিট করে, নিঃসরণ করে, এবং সেক্ষেত্রে সেটারও একটা এনার্জি থাকে। সে শক্তি হচ্ছে = S μ বা অথবা হচ্ছে SC/λ, অর্থাৎ ল্যামডা পরিমাণ শক্তি নিয়ে সে আবার বেরিয়ে আসে। তখন আমরা এই আলোকটাকে একটা নির্দিষ্ট বর্ণে দেখতে পাই, অর্থাৎ সে একটা নির্দিষ্ট বর্ণ প্রদর্শন করে। তা আমরা দেখতে পাচ্ছি আয়রন 2+ ক্ষেত্রে এরকম একটা ইলেকট্রনকে T2G সেট থেকে EG সেটে স্থানান্তর করে সেখান থেকে একটা আলো পাওয়া সম্ভব, বিধায় Fe2+ আয়ন হচ্ছে এক বর্ণময়, অর্থাৎ এটা একটা বর্ণ প্রদর্শন করে। আশা করি সবাই বুঝতে পারছে কালার কেমিস্ট্রির ব্যাখ্যা, অর্থাৎ সে একটা নির্দিষ্ট বর্ণ দিয়ে থাকে। বাট আমরা যদি এখন B2+ এর কথা যাই, B2+, অর্থাৎ যেটা জিঙ্ক, এটার কথা যদি একটু বলি তাহলে কি হবে একটু আমরা যদি খেয়াল করি, বোরন, অর্থাৎ বোরন বলতেছে বি ইকুয়াল টু জিঙ্ক। এই জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 30। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কী হবে? দ্যাট উইল বি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 অ্যান্ড 4s2, যেহেতু 30। তাহলে এখানে Zn2+ মানে কি? Zn2+ মানে সর্বশেষ কক্ষপথ থেকে সে দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 অ্যান্ড 4s0। তাহলে এই যে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে এখানে? এখন আছে 10টি। আমরা একটু যদি দেখি ডি অরবিটালে 10টি ইলেকট্রনের আকৃতি কীরকম হবে? 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে আমার ইলেকট্রন। ঠিক একই রকমভাবে এই ডিজেনারেট ইলেকট্রনগুলোকে বা অরবিটালগুলোকে যখন আমি ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে স্প্লিটিং করাবো, বিভাজিত করাবো, তখন তার মধ্যে দুটো স্প্লিটিং বা দুটো বিভাজনের সৃষ্টি হয়। একটাকে আমরা বলি T2G, আরেকটাকে বলি EG। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি T2G সেটে মোট 6টি ইলেকট্রন থাকার কথা ছিল, 6টি আছে। E2G সেটে মোট 4টি ইলেকট্রন থাকার কথা ছিল, 4টি ইলেকট্রন আছে। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে কি, অতিরিক্ত কোনো ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে সেটাকে T2G সেট থেকে EG সেটে নেওয়া সম্ভব না, যেহেতু প্রত্যেকটা সাবশেল ফিল আপ, এখানে কোনো ব্যাকেন্ট বা কোনো খালি জায়গা নাই, যার কারণে একটা ইলেকট্রনকে আমি এখানে আনতে পারবো, এই সুযোগ নাই। অর্থাৎ একটা ইলেকট্রনকে যেহেতু এখানে নেওয়া যায় না, তাই একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে সে আবার গ্রাউন্ডে চলে আসতে পারে না, এবং একটা নির্দিষ্ট পরিমাণ শক্তিও সে বিকিরণ করে না, অর্থাৎ সে কোনো বর্ণ দেখায় না। এজন্য Zn2+ বর্ণহীন, অর্থাৎ এটা কোনো বর্ণ দেখায় না। এই হচ্ছে আমার পরের প্রশ্নটার ব্যাখ্যা। আশা করি সবাই বরিশাল বোর্ড 2025 সালে যে সুন্দর প্রশ্নটি এসেছিল, এরকম সুন্দরভাবে যদি ব্যাখ্যা দিয়ে দেয়, বুঝিয়ে লিখে দেয়, আশা করি সবাই ফুল মার্কসই পাবে। এটা মার্কস কমানোর কোনো সুযোগ নেই, কারণ এখানে আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে টু দি পয়েন্টে লিখতে পারলে, বুঝিয়ে দিতে পারলেই মার্কস, এখানে কমানোর কোনো সুযোগ নাই। তো আমরা চেষ্টা করব 2025 সালের সবগুলো বোর্ডের প্রশ্ন সলভ করে দিতে, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা খুবই সন্নিকটে। আমরা চাইব এই পরীক্ষার মজে সবাই যাতে পড়ার ক্লোজ ডোর স্টাডির মধ্যে থাকে, এবং আমাদের এই সপ্তটিকা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে কেমিস্ট্রি ক্লাসগুলো বা অন্যান্য যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি, সেই ক্লাসগুলো দেখে তারা তাদের রেগুলার প্রিপারেশনটা নিয়ে থাকবে, এবং এখান থেকে আশা করি উপকৃত হবে।
এবং আমাদের এই পেজটাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। আমরা ক্লাসটিকে আর এখানে দীর্ঘায়িত করব না, শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।